92.7 बिग FM এ सीजन 5 নিশুতি রাতে ছমছমে ভয়। অলৌকিক সিজন 5 এ আজকের গল্প শুটিং ফ্লোরের সেই রাত। রচনা তিয়াস বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে আরজে খাস কৌশিক, বিভিন্ন চরিত্রে আরজে রাই, রায়ান, বিশ্বজ্যোতি, স্বাগত এবং স্ময়ন। অডিও প্রোডাকশন স্বাগত। অডিও পার্টনার ওয়েন্সডে বক্স স্টুডিও। কন্টেন্ট পার্টনার পেনচেন্ট ফর পিনাকল। এই গল্পের স্থান, কাল, পাত্র এবং সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। লাইটস! একসঙ্গে হলঘরের সব কটা আলো জ্বলে উঠল। ঝাড়বাতির মতো দেখতে হলেও আসলে সবটাই সাজানো। নকল মোম, তাতে বৈদ্যুতিক শিখা ফিট করা। ঝাড়লণ্ঠনের নিচে কাঠের ছুরি হাতে বসে 9 বছরের বিতান। তাকে ঘিরে এবার হাততালি দিয়ে সবাই গাইতে শুরু করলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চমকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বার্থডে বয়। টিমের একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হলো বিতান, কেক কাটো, তোমার ভয় করছে নাকি? বিতান উত্তর দিল না। ছুরি দিয়ে কেকের উপর দাগ বসিয়ে দিল একটা। মাকে কোথাও দেখতে না পেয়ে এমনিতেই মন খারাপ। শহরতলি ছেড়ে এই প্রথম এত দূরে আসা। মা বেসরকারি হাসপাতালে নার্স। সেই সকালে বেরিয়ে যান, ফেরেন রাতে। বড্ড কাজের চাপ। বিতান মাকে পায় না। স্কুলের বাস বাড়ির কাছে নামিয়ে দিয়ে গেলে একাই ঘরে ফিরে হাত মুখ ধুয়ে খেয়ে নেয়। খাবার ঢাকা থাকে। একা গরম করে নিতেও শিখে গেছে ওইটুকু ছেলে। তাই বলে আজ মা ওকে একা এত দূর আসতে দেবে এই অচেনা লোকগুলোর সঙ্গে? ভাবতে পারেনি বিতান। সিনেমার শুটিং এর কথা অবশ্য হয়েছিল মায়ের সঙ্গে। বিতানকে শুধু একবার জিজ্ঞেস করা হয়েছিল, কি বিতান বাবু, অভিনয় করতে আপত্তি নেই তো? ঝিঁঝির ডাক ফিকে হয়ে গিয়েছে শুটিং ফ্লোরের হাঁক ডাকে। ক্যামেরা আর অ্যাকশন বলার আগে একটু সময় নিচ্ছিলেন সায়ক গঙ্গোপাধ্যায়, এই সময়কার জনপ্রিয় পরিচালক। এদিকে শেষ মুহূর্তের টাচআপ চলছে নায়িকার। পর্দায় তিনি বিতানের মা। টিং টং বেল বাজলে কাট্টুতে ঢুকবেন বিতানের সাজানো মায়ের বর্তমান প্রেমিক। ফের জন্মদিন পালন হবে বিতানের। আগেরটা কিন্তু সত্যিকারের ছিল, আবার রিহার্সালও। এবারেরটা একেবারে অন ক্যামেরা। রেডি, যাবো এবার? গলা তুললেন সায়ক। ফ্লোর বলল, ইয়েস স্যার, সিন 15 শট নাম্বার 2। জঙ্গল চিরে সরু এক ফালি পথ ছুটে গেছে শহরের দিকে। এক ঢাল ঘন চুলের মাঝে সাদা সিঁথির মতো চিকচিকে সেই রাস্তা। মাইল ফলকে কোথাও লেখা ছিল বিশানপুর। জায়গাটা ম্যাপে এর আগে কখনো খুঁজে দেখেননি সায়ক। খুঁজলে কি পেতেন বলা মুশকিল। এই পথ ধরে পশ্চিম মেদিনীপুরে পুরনো জমিদার বাড়ি খুঁজতে 4 ঘন্টা লেগে গেছে। দলবল নিয়ে আগেই রেকি করে গিয়েছিলেন। বর্ষা পেরিয়ে আজ অবশেষে শুটিং শুরু হয়েছে 200 বছরের পুরনো বিরাট বাড়িটায়। স্যাঁতস্যাঁতে চারপাশ। ঝুল পরিষ্কার করে দালান লাগোয়া 6-7টা ঘর সাজানো হয়েছে। আরও কতগুলো কুঠুরি যে বন্ধ, গুণে শেষ করা যাবে না। জুলো বাতাসে মিশে শতাব্দী প্রাচীন গুমোট গন্ধ ধাক্কা মারছে খিলান থেকে খিলানে। সায়কের চোখ বুজে আসে আরাম। আহা, এমন রহস্য ঘন দিনেই তো রহস্য রোমাঞ্চের শুটিং করতে চেয়েছিলেন তিনি। জীবনের 49তম ছবিটা বানাতে এসে আর কি নতুন করে উত্তেজনা হয়? তবু এরপরেই পরিচালনায় হাফ সেঞ্চুরি, কত নিউজ হবে, কত ইন্টারভিউ, সে এক ঝক্কি বটে। লোকে বলে বাংলার বিখ্যাত পরিচালকদের একজন সায়ক। তবে আড়ালে কান পাতলে আরো কত কি শোনা যায়। সায়ক নাকি গন্ধ পান। গল্প উপন্যাসের গোয়েন্দার মতো গন্ধ শুঁকে বলে দিতে পারেন কোনো গোপন রহস্যের কথা। তিনি নাকি মানুষের গন্ধ পান, অদৃশ্য মানুষের। নয়তো এই ঘন জঙ্গলে পোড়ো বাড়িতে
এমনি এমনি শুটিং ফেলেছেন? চাপা আলোচনা চলছে ফ্লোরে। সত্যি বলতে কি, সহকারী পরিচালক অতীনেরও মাঝে মাঝেই বউ দূর দূর করছে। জায়গাটা কেমন যেন, এই কটা প্রাণী ছাড়া আর কেউ নেই দূর দূরান্তে। শুধু সায়ক বলেছেন মানে টু শব্দটি করা যাবে না। সব মিলিয়ে ফ্লোরে এখন জনা 60 তো হবে। অভিনেতারা, পরিচালক, ডিওপি ছাড়াও স্পট বয় থেকে লাইটম্যান, কস্টিউম, মেকআপ আর্টিস্ট সবাইকে প্রোডাকশনের খরচায় রাজকীয়ভাবেই আনা হয়েছে। অতএব আপত্তি কেউই তেমন করতে পারেনি। বিতানের মাও কি আপত্তি করতে পেরেছেন? টাকার প্রয়োজন তারই বেশি। মাথার উপর স্বামী নেই, একার রোজগারে ছেলেকে বড় করা, নামি স্কুলে পড়ানোর খরচ, সব দিক ভাবতে হবে তো। সায়ক তার জহুরির চোখ বুলিয়েই বুঝে নিয়েছিলেন বিতানের প্রতিভা। জড়ের মতো নিস্পৃহ হয়ে অন্য যে কারো ভূমিকায় থেকে যেতে পারে বিতান, জলের মতো। ওর মধ্যে দিয়ে যেন আলো প্রতিফলিত হয়ে যায়, এত স্বচ্ছ। অবাক হয়ে দেখেছিলেন সায়ক। ওইটুকু ছেলে সাহসী না হলে কি আর মাকে ছাড়া এত দূর আনা গিয়েছে? স্মার্ট বয়। শট শেষে বিতানকে বললেন সায়ক। মনিটরে ডাকলেন ওকে। এসো এসো এসো, দেখে যাও, দেখে যাও তোমায় কেমন লাগবে সিনেমায়। বিতান এসে বাধ্য ছেলের মতো দাঁড়ালো, চোখ রাখলো মনিটরে। সেখানে তার জন্মদিন পালন হচ্ছে। সাজানো মা আর মায়ের প্রেমিক তাকে অনেক গিফট দিচ্ছে, আদর করছে। ভালোই লাগছে দেখতে। তবে সত্যিই যদি এমন একটা জীবন থাকতো বিতানের। সাহেব যেন পড়ে ফেলেন বিতানের মন। অল্প হেসে তার চোখে চোখ রেখে বলে ওঠেন, সব হবে লিটল ম্যান, কিপ ফেইথ, ওকে? বিতান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, দূরে সরে যায়। ওর এখন আর শট নেই, আরামসে খেলে আসতে পারে বাইরে, কিংবা খাওয়া দাওয়া, টয়লেট সব সারতে পারে। কিন্তু আশ্চর্য, বিতানের আর যেন ক্ষমতা নেই। পা দুটো ভারী হয়ে আসছে, চোখ খুলে রাখতে পারছে না। মনে হচ্ছে যেন সারা পৃথিবীর ঘুম নেমে এসেছে চোখের পাতায়। সোফার উপর শুয়ে পড়ল বিতান পাশের ঘরে। কে যেন আলোটা নিভিয়ে দিল। আর কিছু মনে নেই। সায়কের চোখ তখন মনিটরে। পরের শট চলছে। নায়িকা আর তার প্রেমিকের মধ্যে তুমুল অশান্তি। নায়িকা তার রিভলভারটা খুঁজছে, কৌশলে কিভাবে ড্রয়ার টানবে সেই ছক করছে। এর মধ্যে হঠাৎ ছপ করে আলো নিভে গেল। শুটিং ফ্লোর জুড়ে ঘুটঘুটে অন্ধকার। কেউ কিছু বুঝে ওঠার আগেই কেমন একটা ভয় ঘিরে ধরেছে চারপাশ থেকে। এক তীব্র মিষ্টি গন্ধ ঘরময়। সঙ্গে পাশের জঙ্গলটা থেকে শোনা যাচ্ছে একটা শিশের শব্দ। সুরটা সবার জানা, খুব চেনা কোনো গান। সায়ক একটু সময় নিলেন, তারপর বললেন, জেনারেটর কেন চলছে না? ওটাও গেছে? সহকারী অতীন বলল, না স্যার, চলার তো কথা, আমি দেখছি। একটা টর্চ জেলে অতীন বেরিয়ে গেল দরজা খুলে। অন্ধকারে সবাই শিউরে উঠল খানিক। বিতান কোথায়? বিতান? কোনো সাড়া নেই, শুধু শিশের শব্দটা তীব্রতর। এখন আর জঙ্গলে নয়, পাশের ঘরেই যেন। তবু পা বাড়াতে সাহস হচ্ছে না কারোরই। নায়িকা ডিম্পি পল অদ্ভুত এক শব্দ করে মূর্ছা গেল। নায়ক সিগারেট ধরিয়ে স্মার্ট হওয়ার বৃথা চেষ্টায়। তার মধ্যে এগিয়ে গেলেন সায়ক। পথ ছেড়ে পিছনে সরে যাচ্ছে সবাই। সায়ক যেন ভূতগ্রস্তের মতো গিয়ে দাঁড়ালেন সেই ঘরের দরজায়, যে ঘরে বিতান ঘুমোচ্ছিল। দরজাটা বন্ধ, নিচ দিয়ে আলো আসছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও চড়া আলোর রেখা বোঝা যাচ্ছে স্পষ্ট। এ কি করে সম্ভব? রহস্য সায়কের বরাবরের প্রিয়, কিন্তু আজ যা হচ্ছে তাতে তাঁর কপালেও বিন্দু বিন্দু ঘাম। সুরটা খুব চেনা না? শিসটা থামছে না কিছুতে। কোথায় যেন সায়ক শুনেছেন এই সুর। দরজায় ঘা দিয়ে লাভ হলো না, ভিতর থেকে বন্ধ। দরজা ভাঙতেই হবে। সায়ক ফিরে এসে জিজ্ঞেস করলেন, আরে অতীন কোথায়? হ্যাঁ, এখনো আলোর ব্যবস্থা হলো না? কোথায়, কি করছে সবাই?
ওয়াটলেস সব, নিজের মনেই বলতে লাগলেন সায়ক। এর মধ্যে নায়িকার জ্ঞান ফিরেছে। ডিম্পি বলল, সায়কদা, আমরা আজ বরং প্যাক আপ করে বেরিয়ে যাই, খুব রিস্কি হয়ে যাচ্ছে না ব্যাপারটা? গলা খাকারি দিয়ে সায় দিল নায়ক রনিত রায়। বলল, মানে বলছিলাম সায়কদা, ছেলেটাকে ঘুম থেকে তুলে চলো আমরা বেরিয়ে পড়ি। টর্চ জ্বালতে গেল ইউনিটের একজন। হলো না, ব্যাটারি জ্যাম বোধ হয়। আচ্ছা, আমি যাচ্ছি অতীনদাকে খুঁজতে বলে সেও বেরিয়ে পড়ল। এদিকে দরজার তলা দিয়ে আলো এবং শীষ দুই আসছে। ঘুম পাড়ানি গান কিংবা চার্চের প্রার্থনা সঙ্গীতের মতো একরকম মাদকতা রয়েছে সুরে। সায়কের মনে হলো তিনি স্বপ্ন দেখছেন নাকি দুঃস্বপ্ন। এই কয়েকজন এসো তো, দরজাটা ভাঙতে হবে। দোনামোনা করেও এগিয়ে এলো কয়েকজন। 1, 2, 3। হলো না, দরজাটা কি বিভৎস ভারী, পুরনো দিনের বলেই বোধ হয়। এ কি করে সম্ভব? এরপর যা ঘটল চোখের সামনে, বিশ্বাস করতে পারছিল না কেউ। বন্ধ দরজার সামনে থেকেই একটু একটু করে উবে যাচ্ছেন সায়ক। দরজা ভেদ করে চলে যাচ্ছেন ভিতরে, তরল কিংবা গ্যাসের মতো। শিশির শব্দটা এখন ঝড়ের মতো হয়ে উঠেছে, যেন যুদ্ধের সুর। আতঙ্কে ছুটে পালানোর বদলে পা যেন পাথর হয়ে গেছে সবার। ইতিমধ্যেই সদর দরজা খুলে পালানোর চেষ্টা করেছিল কেউ। দরজা সব আট হয়ে বন্ধ। পুলিশে খবর দিতে ফোন করতে গিয়ে দেখা গেল নেটওয়ার্কও উধাও। অন্ধকারে লাইটার জ্বালাতে চেষ্টা করছিল নায়ক রনিত, জ্বলেই নিভে যাচ্ছে সেই আগুনও। ওই ঠকঠক করে কাঁপা ছাড়া আর কারোর কিছু হাতে নেই এই মুহূর্তে। উঠোনের কাজটায় জড়ো হয়ে খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ মানুষ। সায়ক এগিয়ে চলেছেন তখন। দরজা তাকে শুষে নিয়ে পৌঁছে দিয়েছে ঘরের ভিতর। বাইরে থেকে সবাই শুনল শীষ থেমে গেছে, কিন্তু বিধান কই? সোফার উপর ওকে চমকে তাকিয়ে থাকেন সায়ক। তার চোখের সামনে থেকে একটার পর একটা পর্দা সরে যাচ্ছে যেন। সামনের পুরু গালিচা দেওয়া কেদারায় বসে অন্য একটা ছেলে। অন্ধকারে মুখটা ঝাপসা হয়ে যাচ্ছে বারবার, তবু কার সঙ্গে যেন ভীষণ মিল। ছেলেটার হাতে একটা বড় খেলনা বন্দুক, ট্রিগার টিপলেই আলোর রেখা কাটাকুটি খেলছে। তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছিল সায়কের, গুলিয়ে যাচ্ছিল সবটা। এ ছেলেকে যে ঠিক তারই মতো দেখতে, যেন নিজের 9 বছর বয়সের ফটো দেখছেন সায়ক। হুবহু সেই মুখ, সেই চুল, ঠোঁটের পাশে তিল। দাঁতে দাঁত চেপে ভাবতে লাগলেন সায়ক। মনে হলো কেউ কিছু বলছে তাকে। ওই বাচ্চা ছেলেটাই নয়তো? তবে কি ভূতে ধরলো তাকে? হ্যাঁ, এই অবস্থাতেও হাসি পেল সায়কের। নির্ঘাত হ্যালুসিনেশন। সারাদিন কাজের ধকল গেছে সাংঘাতিক। খাবার জল কোনোটাই খাওয়া হয়নি তেমন। নিশ্চয়ই সেটাই কারণ। জল খাবেন বলে ঘর থেকে দ্রুত বেরিয়ে যেতে গেলেন সায়ক, পারলেন না। ছোট্ট ছেলেটা হাতের আলো বন্দুক নামিয়ে হাতছানি দিয়ে ডাকলো তাকে। মন্ত্রমুগ্ধের মতো সায়ক গিয়ে তার মুখোমুখি দাঁড়ালেন। না, আর কোনো ভুল নেই। এ অবিকল তাঁরই শৈশব। কোলাজের মতো অজস্র স্মৃতি ছেঁড়া কাগজের মতো খসে খসে পড়তে লাগলো তার সামনে। নিজেকে থোড়ি ছোট ছেলেটাকেই বলতে শুনলেন, মনে পড়ে সায়ক, খেলতে খেলতে সেই যে একবার অভিনয় শুরু হলো। সায়কের পা কাঁপছে, ঘামে ভিজে গিয়েছে শরীর। তবু এক ঝলক ছবি এলো মাথার মধ্যে। অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার কপালের শিরা। সায়ক ভালো করে দেখলেন, ছেলেটা যেখানে বসে তার ঠিক পিছনে দেওয়ালের গায়ে হেলান দেওয়া ক্যানভাস। কিসের ছবি?
বোঝার চেষ্টা করতেই দেখলেন সামনের আসন ফাঁকা। চমকে ফিরে সায়ক দেখলেন ছেলেটা এখন তার পাশে। চোখ দুটোতে চোখ পড়তেই বুকটা ছাঁদ করে উঠল। চোখে মনি নেই, সবটাই সাদা, তাতে অল্প রক্তের ছিটে। মুখটা কাছ থেকে দেখলে একেবারে রক্তশূন্য। সায়ক তখনও নিজেকে সাহস জোগানোর চেষ্টা করছেন। ছেলেটা বলে চলেছে, কেন মেরেছিলে তপনকে? ওর বন্দুক কোথায় রেখেছিলে বলো। এবার মাথাটা ঘুরে গেল সায়কের। মেঝে থপ করে বসে পড়লেন। তপন, 30 বছর আগের সেই বিকেলটা। তপন ছিল অসম্ভব মেধাবী, সবাই প্রশংসা করত। প্রিয় বন্ধু হলেও ছোট্ট সায়ক হিংসেই করত ওকে। আজ আর অস্বীকার করে লাভ নেই। 30 বছর আগের সেই বিকেলে ফুটবল ম্যাচ ছিল। তুমুল বৃষ্টির মধ্যে পোদ্দারদের বাগানে এক আম গাছের তলায় তপনকে প্রচন্ড এক ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সায়ক। বন্ধুদের মধ্যে তো এমনটা হয়েই থাকে। তপন আর ওঠেনি। বাড়ির লোকেরা খবর পেয়ে যখন ওকে তুলে নিয়ে গেল, তখন তার আলো জ্বলার দামি খেলনা বন্দুকটা গাছের তলায় পুঁততে ব্যস্ত ছিল সায়ক, ঠিক প্রমাণ লোপাট করার মতো। বাড়ির বিছানা অব্দি পৌঁছতে পেরেছিল তপন। জ্ঞান নেই, গা পুড়ে যাচ্ছিল ধুম জ্বরে। 1 সপ্তাহ জ্ঞান হারা পড়ে থাকার পরে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায় তপন। গলা শুকিয়ে কাঠ সায়কের। একটু জল পেলে ভালো হতো। আর 9 বছরের অবয়ব তাকে ক্যানভাসটার দিকে আঙুল দেখায়। সেখানে তখন ফুটে উঠেছে এক নির্ভেজাল বিকেল। সবুজ আম দুলছে গাছে, তার নিচে খেলে বেড়াচ্ছে 2 বালক। সায়কের চোখ ভিজে আসে, হুড়মুড়িয়ে বেরিয়ে আসে সযত্নে লুকিয়ে রাখা অনুতাপ। এতগুলো বছর পরেও হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি। বলে ওঠেন, আমায় ক্ষমা করতে তপন, আমায় ক্ষমা কর। পলকে আস্ত ঘরটাই উধাও। কোথায় ক্যানভাস, কোথায় ছেলে। সাহেব দেখলেন আম বাগানে শুয়ে আছেন তিনি। 50 ভয়ার্ত অথচ উৎসুক মুখ তাকে ঘিরে দাঁড়িয়ে। ধর্মর করে উঠে বসতে গেলেন সায়ক, পারলেন না। শক্তি নেই শরীরে এক ফোঁটা। অতীনকে চিনতে পারলেন, বাকিদেরও। তারই দলের লোক। মনে পড়ল তিনি একালের বিখ্যাত পরিচালক সায়ক গঙ্গোপাধ্যায়, যার একটা অটোগ্রাফ পেতে রাত জেগে লাইন দিতে পারে মানুষ। রহস্য রোমাঞ্চ ছবিতে তাকে আজ অবধি কেউ টেক্কা দিতে পারেনি। আর সেই তিনি এইভাবে পড়ে, ছি ছি, নিজেকে যেন হঠাৎ বাইরে থেকে দেখতে পাচ্ছিলেন সায়ক। ঠিক কি হয়েছিল ভালো মনে পড়ছে না। সায়ক দেখলেন ভিড় ঠেলে একটা বাচ্চা ছেলে সামনে এগিয়ে আসছে তার দিকে। চিনতে পারলেন, এটা তো বিতান। কিরে, কেমন আছিস বিতান? সায়ক জানতে চাইলেন। বিতান হাসল। এই প্রথম সায়ক হাসতে দেখলেন ওকে। কেমন যেন অস্বাভাবিক না হাসিটা। এরপর যা হলো নিজের কানে শুনেও বিশ্বাস হচ্ছিল না। বিতান ফিস ফিসে বলে উঠল, শোধবোধ। সায়ক কোন মতে বললেন, মানে? অতীন এলো এবার। সায়ককে বলল, আসতে স্যার, আসতে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে, আসছেন। সায়ক বললেন, কেন ডাক্তার, কেন, কি হয়েছে আমার? অতীন বলল, স্যার আপনার পা। সায়ক এইবার ভালো করে খেয়াল করলেন। কি করে যেন পা দুটো সরু লিকলিকে হয়ে গিয়েছে তার, ঠিক যেমন তপনের ছিল। হাতে বেড় দেওয়া এক বিশেষ লাঠিতে ভর দিয়ে হাঁটত তপন। সহপাঠীদের কেউ কেউ টিটকিরি দিত, তাতে একবার যোগ দিয়েছিলেন সায়কও। সেই প্রথম তপনের চোখে অভিমান দেখেছিলেন। সায়ক তুইও? তুই না আমার বন্ধু? তিনি হো হো করে হেসেছিলেন সেদিন। আর আজ অবস্থায় চিৎকার করে উঠলেন সায়ক। গর্জনই বলা যায়।
সবাই শুনল শায়ক কাকে যেন বলছেন। তাই বলে তুই আমার পাটাও কেড়ে নিবি তপন? উপস্থিত সবাই মুখ চাওয়াচাই করল। অতীন বলল, শুটিং তো অলমোস্ট শেষ স্যার, আমরা সামনে নেব, ভাববেন না, আপনি সেরে উঠুন। শায়কের চোখ বেয়ে জল গড়াচ্ছে, কিছু বললেন না। বিতান আবার হারিয়ে গিয়েছে ভিড়ে। নায়ক এগিয়ে এসে শায়কের মুখের সামনে দাঁড়ালো, বলল, কি পাগলামি করছিলে রাতে শায়কদা? পাওয়ার কাট হলো বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে? আমাদের কথা ভাববে না একটু? শায়ক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। অতীন এসে তাকে উঠে বসানোর চেষ্টা করলো ধরে ধরে। তিনি জিজ্ঞেস করলেন ভয়ে ভয়ে, বিতান কোথায়? অতীন চোখ না সরিয়েই বলল, ও তো অন্য ঘরে ছিল স্যার, ওই ঘরে না। গাছের গায়ে হেলান দিয়ে উঠে বসলেন শায়ক। পিশাচের মতো চেয়ে রইল 200 বছরের পুরনো বাড়িটা। বিগ FM এ সিজন 5 প্রতিদিন রাত 11টায়। অডিও প্রোডাকশন স্বাগত। অডিও পার্টনার ওয়েন্সডে বক্স স্টুডিও। কন্টেন্ট পার্টনার পেনচেন্ট ফর পিনাকল।